গয়না সহ মোনালিসাকে হাতে নাতে ধরলো কম্পাস ও বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুমি আবার ত্রিলোচন থেকে সাজো না, আমার খুব দেখতে ইচ্ছে করছে। তখনই কম্পাস বলতে থাকে, এসব কি বলছেন আপনি, আমার তো এসব সাজতে মোটেও ভালো লাগে না। এরপরে দেখা যায় বিহান কম্পাসকে কাছে টানার চেষ্টা করে। তখনই কম্পাস কম্পাস মনে মনে জেলাসি তৈরি হয়, মনে মনে বলতে থাকে, এসব কি করছে উনি, উনি আমাকে কাছে পেতে চাইছে। তখনই কম্পাস বলতে থাকে, এসব কি করছেন আপনি। তখনই বিহান বলতে থাকে, কেন, আমার বউকে আমি কাছে চাইছি, আমি কি চাইতে পারি না। তখনই তখনই দেখা যায় কম্পাস বিহানের থেকে দূরে সরে যায় আর বলতে থাকে, না চাইতে পারেন না, আপনি তো আমাকে ভালোই বাসেন না, তাই না। তখনই বিহান বলতে থাকে, কম্পাস সবসময় কিন্তু এরকম ইয়ার্কি ফাজলামো ভালো লাগে না, আমি তোমাকে ভালোবাসি না বলছো, যদি ভালোই না বাসতাম তবে তোমাকে এভাবে চিনে নিতে পারতাম বলো তো, তোমাকে তো কেউ চিনতে পারলো না, কিন্তু বিহান চৌধুরী ঠিকই চিনে নিল। এরপরে দেখা যায় বিহান ও কম্পাস দুজনেই বিছানায় শুয়ে পড়ে। তখনই বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে, বলতে থাকে, কম্পাস আজকে যাই বলো না কেন তোমাকে আমার কাছে আসতেই হবে। এরপরে দেখা যায় সকালবেলায় মেঘমালা কম্পাসকে বলতে থাকে, কিরে কম্পাস, রাতে কি হলো, কিছু তো বললি না। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, কি বলছো এসব, রাতে কি হবে, কিছুই হয়নি। তখনই তখনই দেখা যায় বিহান বসে বসে খবরের কাগজ পড়ছে আর কম্পাসও মেঘমালার ফুসফুস কথা শুনে বিহান হাসতে থাকে। এরপরে কম্পাস বলতে থাকে, তুমি কি বলো না দিদি ভাই। তখনই তখনই মেঘমালা বলতে থাকে, কি বলি না, তুই আমাকে বলবি না সেটা বল। ঠিক তখনই রুদ্র এসে বলতে থাকে, কেন মেঘমালা বাচ্চা মেয়েটাকে পাকাচ্ছ বলো তো। তখনই দেখা যায় মেঘমালা বলতে থাকে, এখন আর কেউ বাচ্চা নেই, শুনেছো, এখন আর কেউ বাচ্চা নেই। এরপরে দেখা যায় অখিলেশ এসে বলতে থাকে, রুদ্র তোর মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোর মা কোথায় রে। আসলে আসলে গয়নাগুলো দিয়ে আমাদের আমাদের নতুন করে একটি লোন নিতে হবে, সেই টাকা দিয়ে আগের লোনটা পরিশোধ করতে হবে, তা না হলে আমাদের সমস্ত সয় সম্পত্তি সব নিলামে উঠে যাবে, ব্যাংক নিজের করে নেবে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রুদ্র। রুদ্র বলতে থাকে, এসব কি বলছো তুমি বাবা। তখনই অখিলেশ বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি, তুই বুঝতে পারছিস সবকিছু কত দূর এগিয়ে যেতে পারে। তাই আমি চিন্তায় পড়ে আছি, আজকের দিনটাই সময়, না হলে কাল সকালে নিলামে বসবে ব্যাংক। তখন দেখা যায় অখিলেশ ঋতুজাকে ডাকছে। এদিকে ঋতুজা ঘরের মধ্যে আলমারি খোলার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে খুলতে পারে না। এরপরে দেখা যায় হঠাৎ আলমারি খুলে গেলে তখনই ঋতুজা আলমারিটা খুলে দেখতে পায় সেখানে কোনো গয়না নেই। এটা দেখে ভয় পেয়ে যায় ঋতুজা। এদিকে এদিকে দেখা যায় গয়নাগুলো একটা একটা করে পড়তে থাকে মোনালিসা, গয়নাগুলো পড়তে থাকে আর বলতে থাকে, সত্যি আমাকে গয়নাগুলো পরে অনেক সুন্দর লাগছে, সত্যি তো চৌধুরীদের অনেক সম্পত্তি, চৌধুরীদের অনেক গয়না, এই গয়নাগুলো ওরা লকারে রেখে দিয়েছিল, এই গয়নাগুলো আমার শরীরেই মানায়, কম্পাসকে কিছুতেই এই গয়নাগুলো মানায় নাই। এদিকে দেখা যায় ঋতুজা গয়নাগুলো দেখতে না পেয়ে অবাক হয়ে যায়। ঋতুজা বলতে থাকে, এটা কি করে হতে পারে, আমি তো গয়নাগুলো এখানেই রেখেছিলাম, তবে গয়নাগুলো কোথায় গেল। এই বলে ঋতুজা আলমারির সবকিছু নামাতে থাকে আর বলতে থাকে, গয়নাগুলো কোথায়, আমি এখন কোথা থেকে এটা খুঁজে বের করব, কিছুই তো বুঝতে পারছি না। এরপরে কম্পাস এসে বলতে থাকে, কি হয়েছে মা, তোমাকে তো অখিলেশ স্যার গয়না নিয়ে নিচে যেতে বললো। তখনই ঋতুজা বলতে থাকে, কম্পাস গয়নাগুলো আমি এখানেই রেখেছিলাম মা, আমি গয়নার ব্যাগটাই খুঁজে পাচ্ছি না, আমি কি করব বুঝতে পারছি না। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, এসব কি বলছো তুমি মা, গয়নার ব্যাগ খুঁজে পাচ্ছ না মানে। তখনই এদিকে দেখা যায় মোনালিসা গয়নাগুলো একে একে সবটাই পরে নেয় আর বলতে থাকে, গয়নাগুলো শুধুই আমার। এদিকে এদিকে ঋতুজা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি করব বুঝতে পারছি না, গয়নাগুলো কি হলো, কে নিল, কোথায় গেল, আমি তো এখানেই রেখেছিলাম, যদি এখন অখিলেশ জানতে পারে গয়নাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, ও তো ভেঙে পড়বে। আজকের দিনটাই সময়, তা না হলে কালকে আমাদের পথে বসতে হবে, তুই বুঝতে পারছিস কম্পাস কি হতে পারে। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু গয়নাগুলো কোথায় যাবে, আমরা তো কালকে সবাই মিলে অনুষ্ঠানে বসেছিলাম। তখনই ঋতুজা বলতে থাকে, তোর কি মনে পড়ছে অনুষ্ঠানের মধ্যে কেউ কেউ উপরে এসেছিল, আমার তো মনে পড়ছে না, আমরা তো সবাই নিচেই ছিলাম, তাই না। এদিকে এদিকে দেখা যায় মোনালিসা গয়না পড়তে থাকে আর বলতে থাকে, যখন বিহানের সঙ্গে আমার বিয়ে হবে তখন আমি এই গয়নাগুলোই পরবো, আর তখন তো আমাকে কেউ বারণও করতে পারবে না, বিহানের বউ বলে তো আমার তো এই গয়নার উপর পুরোপুরি অধিকার থাকবে, তাই না, এই গয়নাগুলো আমারও অধিকার, তাই আমি এই গয়নাগুলোই পরবো, আমার আর বিহানের বিয়েতে এই গয়নাগুলোই আমাকে পরতে হবে। আমাকে সত্যি জাস্ট ওয়াও লাগছে গয়নাগুলো পরে,
আমাকে বলার মতো লাগছে। একদম 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 বিহান চোখই ফেরাতে পারবে না আমার দিক থেকে। এদিকে এদিকে দেখা যায় ঋতুজা ও কম্পাস দুজনে চিন্তিত হয়ে পড়ে। তখন ঋতুজা কম্পাসকে বলতে থাকে, মা এখন আমরা কি করব, বুঝতে পারছি না কি করা উচিত। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, মা আমরা আমরা চারপাশটা ভালো করে খুঁজি, তুমি আলমারিটা খোঁজো, আমি পুরো ঘরটা খুঁজছি, দেখি দেখি কোথাও আছে কিনা। কেউ কেউ কি সরিয়ে দিল, বুঝতে পারছি না। তখনই দেখা যায় ঋতুজা ও কম্পাস পুরো ঘর ও আলমারি খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবে গয়নার টিকিটিও খুঁজে পায় না। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস এখন কি হবে, আমরা কি তবে সত্যি সত্যি পথে বসে যাব, আমাদের পথে বসতে হবে? তখনই কম্পাস বলতে থাকে, মা আমি আমি তো অবশ্যই কিছু একটা করব, তুমি তুমি ভালো করে খোঁজো, দেখো, মনে করার চেষ্টা করো তুমি আলমারিতেই রেখেছিলে নাকি অন্য কোথাও রেখেছিলে। তখনই ঋতুজা বলতে থাকে, হ্যাঁ আমি আলমারিতেই রেখেছিলাম, আমি আলমারিতেই গয়নাগুলো রেখে আমি আমি চাবিটা তুলে রেখেছিলাম। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না তবে গয়নাগুলো কোথায় যাবে। তখনই ঋতুজা কম্পাসের হাত ধরে বলতে থাকে, কম্পাস মা তুই যে করেই হোক গয়নাগুলো খুঁজে বের করার একটা প্ল্যান কর, তা না হলে আমাদের পরিবার নিয়ে পথে বসতে হবে। অখিলেশ বিশ্বাস করে আমার হাতে গয়নাগুলো দিয়েছিল, এখন যদি আমি ওকে বলি যে গয়নাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে তো ও আমার থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। এদিকে মোনালিসা বলতে থাকে, তোমরা তোমরা আমাকে যেভাবে অপমান অপদস্থ করেছো না, তোমাদের একদম আমি একদম আমি শিক্ষা দিয়ে দেব। বিহান তুমি কি ভেবেছো তুমি কম্পাসকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে? কিছুতেই পারবে না। কাল যখন তোমরা তোমরা পথে বসে যাবে, তখনই তুমি দেখবে আমাদের কাছে সাহায্য চাইতে আসবে। তখনই আমি আমি তোমাকে বলবো, তুমি কম্পাসকে ছেড়ে যদি আমাকে বিয়ে করো, তবেই দাদু তোমাদের সাহায্য করবে, ব্যাস এইটুকুই। তাছাড়া তোমরা কোনোভাবেই সাহায্য পাবে না, তোমাদের পুরো পরিবার নিয়ে পথে বসতে হবে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, গয়নাগুলো আমি কাউকে দেব না। ঠিক তখনই দেখা যায় শ্রেষ্ঠা মোনালিসাকে ডাকতে থাকে। এদিকে দেখা যায় ঋতুজা নিচে এসে অখিলেশকে সবটা খুলে বলে। তখনই কিঞ্জল ও অখিলেশ অবাক হয়ে যায়। অখিলেশ বলতে থাকে, ঋতুজা এসব তুমি কি বলছো, এটা কি করে হতে পারে? গয়না গয়না কি করে উধাও হতে পারে? গয়না কি একা একা পায়ে হেঁটে বেরিয়ে গেল? আমরা তো কালকে সবাই নিচে এখানে অনুষ্ঠানে ছিলাম, তবে তবে গয়নাগুলো কে বা কারা নিল? তখনই কম্পাস বলতে থাকে, আমিও বুঝতে পারছি না মা, গয়নাগুলো কোথায় গেল? এরপরে কিঞ্জল বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না আমাদের বাড়িটা আমরা কি করে বাঁচাবো। তখনই রশ্মিকা এসে বলতে থাকে, জেঠিমণি আমি আমি মায়ের ঘরটা ভালো করে খুঁজে দেখলাম যে মা তুলে রেখেছে কিনা, কিন্তু মায়ের ঘরেও কোথাও ব্যাগটা নেই। আর মাকেও ফোন করলাম, মায়ের ব্যাপারে কিছুই জানে না, মাও টেনশন করছে। তখনই দেখা যায় মেঘমালা বলতে থাকে, আচ্ছা কালকে তো যখন আমরা সবাই এখানেই ছিলাম, তখন আগুন লেগেছিল, তখন কিন্তু মোনালিসা উপরে গিয়েছিল। মোনালিসা কি কোনোভাবে এর ব্যাপারে জানে? তখনই এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই বিহান বলতে থাকে, হতেও তো পারে যে মোনালিসা এর ব্যাপারে কিছু জানে, কিন্তু আমরা মোনালিসাকে এভাবে এভাবে কোনো প্রমাণ ছাড়া কি করে ব্লেম দিতে পারি? তখনই অখিলেশ বলতে থাকে, বিহান এখন কি করব বুঝতে পারছিস? কাল সকালে আমাদের সমস্ত কিছু নিলামে উঠবে, আমরা আমরা পথে গিয়ে দাঁড়াতে হবে। তুই বুঝতে পারছিস আমাদের পরিবার নিয়ে আমাদের কোথায় দাঁড়াতে হবে? আমি তো কিচ্ছু ভেবে পাচ্ছি না। তখনই কম্পাস বলতে থাকে, আমি তো এটুকু সময়ের মধ্যে কিছু একটা করবই, কিছুতেই আমরা পথে দাঁড়াবো না, আমি কিছুতেই পরিবারকে পথে দাঁড়াতে দেব না। এদিকে এদিকে দেখা যায় মোনালিসা গয়নাগুলো তুলতে থাকে আর বলতে থাকে, মায়ের জ্বালায় কিচ্ছু করতে পারি না, মা হয়েছে একটা আমার, সবসময় সবসময় শুধু বলবে নিজের মেয়ের সুখ সুখ দেখতে পারে না, শুধু অন্যের মেয়ের সুখটা খুব ভালোই বোঝে। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, মা আমার কিন্তু মনে হচ্ছে মোনালিসা এসব কিছু জানে। তখনই রশ্মিকা বলতে থাকে, হ্যাঁ এসবের মধ্যে মোনাদি থাকতে পারে, আমারও সেমনটাই মনে হচ্ছে। এরপরে দেখা যায় মেঘমালার কথা শুনে রেগে যায় ঋতুজা বলতে থাকে, তুমি এভাবে অন্য একটি মেয়েকে ব্লেম দিতে পারো না মেঘমালা, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমরা জানি যে মোনালিসাকে সন্দেহ করার আমাদের যথেষ্ট কারণ আছে, কিন্তু তারপরেও এভাবে একটা মেয়েকে সন্দেহ করা কি ঠিক হচ্ছে বলো? এভাবে এভাবে সন্দেহ করাটা ঠিক নয়। আমরা জানি না গয়নাগুলো কে নিয়েছে। আর মোনালিসা তো আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল, ওর হাতে তো কোনো ব্যাগ ছিল না। ও যদি সেগুলো নিয়ে যেত তবে তো অবশ্যই ওর হাতে একটা ব্যাগ থাকতো, কোথায়? ওর হাতে তো কোনো ব্যাগ ছিল না, তবে আমরা কি করে ওর দিকে আঙুল তুলতে পারি বলতে পারো? তখনই কম্পাস বলতে থাকে, মা তুমি একদম ভাববে না, আমি আমি দেখছি কি করা যায়, কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না কি করতে পারবো এখন আমি। আর আর সময়ও তো বেশি নেই, অখিলেশ স্যার তো বললেন যে বেশি সময় নেই, এটুকু সময়ের মধ্যে কি করে সবটা ম্যানেজ করবো এটাই তো বুঝতে পারছি না। এরপরে বিহান ঋতুজাকে বলতে থাকে, মা তুমি শান্ত হও,
এভাবে উত্তেজিত হয়ে পড়লে তোমার শরীরটা খারাপ করবে। তখনই রশ্মিকা এসে কম্পাসকে বলতে থাকে, ও ছোট বৌদি, তুমি তো অনেক কিছুই করতে পারো, দেখো না কিছু করতে পারো কিনা। আমাদের আমাদের পরিবারটাকে এভাবে ভেসে যেতে দিও না। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ রশ্মিকা, আমি তো অনেক কিছুই করতে পারি, কিন্তু কিন্তু মায়ের ঘরে তো কোনো ক্যামেরা লাগানো ছিল না যেটা দেখে আমি সবটা প্রমাণ করতে পারবো। কিন্তু কিন্তু এটা একটা সত্য কথা কি জানো, যে কারো ঘরে তো এভাবে ক্যামেরা লাগানোটা ঠিকও নয়। সবারই তো একটা প্রাইভেসি আছে, তাই না? তখনই রশ্মিকা বলতে থাকে, এখন কি হবে বুঝতে পারছি না, এখন কি করে সবটা সবটা সামলাবো, কি করে সবকিছু সামাল দেবো। তখনই দেখা যায় কম্পাস আরো বলতে থাকে, আচ্ছা তোমরা কি কেউ কাউকে বাড়ির সামনে নববর্ষের দিন কোনো সন্দেহজনক মানুষকে দেখেছিলে? ঠিক তখনই বাবুলাল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ কম্পাস দিদিমণি, আমি দেখেছিলাম একটা লোককে, আমি বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখেছিলাম। আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি বলিনি, কারণ তখন যদি কিছু বলি সবার সবার আনন্দটা নষ্ট হয়ে যাবে, তাই আমি কিছু বলিনি। কিন্তু আমি তো জানি না যে না বলাটাই এত বড় একটা সর্বনাশের কাল হয়ে দাঁড়াবে। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, কি বলছো এসব, লোকটাকে কেমন দেখতে? তখনই বাবুলাল বলতে থাকে, আমার দেখে কেমন যেন চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল আমি চিনি। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা তুমি লোকটাকে দেখলে চিনতে পারবে? তখনই বাবুলাল বলতে থাকে, হ্যাঁ চিনতে পারবো তো। লোকটা এরকম লম্বা চওড়া আর দাড়ি খুব ছিল। আমি আমি কেমন যেন লাগলো যে লোকটাকে হয়তো বা আমি আগে কখনো দেখেছি, কিন্তু কিন্তু কোনোভাবে বুঝতে পারলাম না। এরপরে কম্পাস বলতে থাকে, তবে কি ওই লোকটা কোনোভাবে ভেতরে ঢুকে এসেছিল? আমি বুঝতে পারছি না মা, এখন কি করব, কি করা উচিত আমার? আমি এখন কি করে গয়নাগুলো ফিরিয়ে আনবো? তখনই অখিলেশ বলতে থাকে, প্লিজ কম্পাস, কিছু একটা করার চেষ্টা করো। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, আমাকে আমাকে দেখতে হবে কিছু একটা চিন্তা ভাবনা করে, কোনো একটা সলিউশন অবশ্যই বের করতে হবে। তখনই অখিলেশ বলতে থাকে, আমি বুঝতে পারছি না ঋতুজা, তোমাকে আমি বিশ্বাস করে দিলাম, তুমি জিনিসটা সাবধানে রাখবে না। এখন তুমি বুঝতে পারছো আর সময় নেই, আমাদের পরিবার নিয়ে এবার রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। পুরো পরিবার নিয়ে আমাকে রাস্তায় দাঁড়াতে হবে। এখন যদি আমরা কার কাছে এতগুলো টাকা আমরা ধার চাইবো বলো তো? যাদের কাছে আমরা চাইতে পারতাম তাদের কাছে তো কিছু একটা বন্ধক দিয়ে তারপরে আমাদের টাকাগুলো নিতে হতো, কিন্তু এখন আমাদের কাছে তো সেরকম কিছুই নেই। আমরা এখন কি দিয়ে লোনটা নেব তুমি বুঝতে পারছো? আমার তো চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি। তখনই দেখা যায় এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, প্লিজ অখিলেশ, এতটা ভেঙে পড়ো না, সবটা আমি দেখছি। তখনই কম্পাস বলতে থাকে, আপনারা চিন্তা করবেন না, এই পরিবারকে আমি কিছুতেই পথে বসতে দেব না। আর কম্পাস কথা দিচ্ছে আজ রাতের মধ্যে সবটা ঠিকঠাক করে দেবে কম্পাস। এদিকে দেখা যায় অরিনকে মোহিনী ডাকলে, তখন অরিন এসে বলতে থাকে, কি ব্যাপার, তুমি হঠাৎ এরকম একটা নোটিশ কেন পাঠালে? তখনই মোহিনী বলতে থাকে, আমার আমার কেমন যেন জেলাসি মনে হচ্ছিল, আমার ইনসিকিউর ফিল হচ্ছিল। আমার কেমন যেন মনে হচ্ছিল যে তুমি তো বড়লোকের ছেলে, তুমি তো চৌধুরী বাড়ির ছেলে, তোমার বাবা মারা যদি সেরকম কাউকে দেখে তোমার বিয়ে দিয়ে দেয়, সেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমি তো এরকম করতে বাধ্য হয়েছি। তুমি প্লিজ আমাকে বিয়েটা করে নাও জান, আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? আমি কেমন যেন ইনসিকিউর ফিল করছি। তখনই এ কথা শুনে অরিন বলতে থাকে, তুমি ইনসিকিউর ফিল করছো, তাই বলে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নেবে আমাকে না জানিয়ে? এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিতে পারো? আমি তো তোমাকে সমস্ত রকম প্রতিশ্রুতি দিয়েছি, তারপরেও তুমি কেন ইনসিকিউর ফিল করছো, আমি কি জানতে পারি? তখনই মোহিনী বলতে থাকে, তুমি কেন বুঝতে পারছো না জান, আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তখনই এ কথা শুনে দেখা যায় অরিন বলতে থাকে, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তো তোমাকে বারবার বলেছি, কিন্তু প্লিজ এভাবে তাড়াহুড়ো করে কিছু হয় না। এভাবে তাড়াহুড়ো করে কি করে সবকিছু সমাধান করবে বুঝতে পারছো? আমি বাড়িতে না জানিয়ে বারবার এভাবে চলে আসছি। আমাকে সবাই সন্দেহ করবে, সবাই যদি একবার সন্দেহ করতে শুরু করে অনেক বড় ঝামেলায় পড়তে পারি। তুমি কি কিছু বুঝতে পারছো? তখনই মোহিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি তুমি ঝামেলায় পড়তে পারো, কিন্তু আমি কি করব বলো? আমিও তো কিছুতেই বুঝতে পারছি না, আমি তো তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারছি না জান, একটু বোঝার চেষ্টা করো তুমি।